কথা গল্প উইথ অনিতে সকলকে স্বাগত। আজ প্রেমের প্রথম পঙ্কক্তি তুমি গল্পের সপ্তম অংশ। সকাল সকাল সূর্যের আলোর মৃদু ছোঁয়ায় ঘুম ভেঙে যাই আসে। জানালার ফাঁক গলিয়ে রোদের উষ্ণতা মুখে আছড়ে পড়তেই আড়মোড়া ভেঙে উঠে বসে আস। মাথাটা ঝিমঝিম করছে তার, চোখ মুখ কুচকে নিয়ে হাত দিয়ে সরালো গায়ে জড়ানো দুটো চাদর। অবশ্য সরানোর সময় সে একটু অবাকই হলো, একসাথে দুটো চাদর তো সে পরে না। তাহলে সত্য ঘুম থেকে ওঠার দরুন সে সব আর ভাবতে গেল না। প্রতিদিনের ন্যায় হাত দিয়ে চাদর সরিয়ে নিয়ে নিচে নামতে গিয়ে খেয়াল করলো সে কাপড়হীন অবস্থায় শুয়ে আছে। আতকে উঠল ইয়াস। তার চোখ জোড়া বড় বড় আকার ধারণ করলো। মনে হলো এই বুঝি কোটর হতে বেরিয়ে আসবে। তড়িঘড়ি করে চাদর দিয়ে মুড়ে নিল নিজেকে। গালে চাপড় মারতে মারতে বলল, তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, এ কি? আমার সম্মান লুট করলো কে? আমি তো এভাবে শুয়ে থাকি না। কোন বদমাইশ খুললো আমার কাপড়? ইয়াস তবদা খেয়ে গেল। মাথায় হাত দিয়ে টেনে ধরল চুল, দাঁতের দাঁত চাপতে লাগলো সে। ধীরে ধীরে মনে করতে লাগলো কালকের ঘটনাগুলো। নেশা করা এবং গায়ে জ্বর আসার ফলে কালকের ঘটনা বুঝতে বেশ খানিকটা সময় লাগলো ইয়াসের। কপালে ভাঁজ ফেলে চাদরটা সরালে লক্ষ্য করলো বিছানার এক কোণে কুঁচকে পড়ে আছে টাওয়াল। ইরার কথা মাথায় আসতেই চোয়াল শক্ত হয়ে গেল ইয়াসের। ইয়াস নিজের চুল খামচে ধরল, চোখ জোড়া শক্ত করে বন্ধ করে নিয়ে চুপচাপ থাকলো খানিক্ষণ। বেশ কিছুটা সময় নিয়ে ইয়াস চোখ জোড়া খুলে তাকালো পাশে। বেড সাইড টেবিলে এখনও রাখা আছে কালকে রাতে জলপট্টি দেওয়ার পাত্র ও কাপড়। ইয়াসের চোখ সেদিকে স্থির হয়ে গেল। মনে করতে লাগলো ইরার হরিণীর ন্যায় টানা টানা চোখ জোড়া, যা কালকে রাতে ইয়াসের ভয়ে সিটিয়ে গিয়েছিল। ভয়ার্ত নয়নে ইয়াসের থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছিল। ইয়াস চুপ করে বসে রইল। তার মুখের ভাবভঙ্গি বোঝা দেয়। ইয়াস আবারও একবার তাকালো নিজের শরীরের পানে। কি মনে করে জানি বাঁকা হাসি খেলে গেল তার ঠোঁট জোড়ায়। বসা হতে উঠে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। সকাল সকাল ড্রয়িং রুম ভরে গেছে কায়সার পরিবারের সকল সদস্যে। ইসহাক কায়সার সহ তার দু ভাই সোফায় বসে খবরের কাগজে মতো মাঝে মাঝে একে অপরের পানে তাকিয়ে খোশ গল্প করছেন। কোয়েল সোফায় বসে পিহুর সাথে টুকটাক কথা বলছে। ইউভা নিচে নামেনি এখনও। অনামিকা বেগম সহ মিতালি বেগম রান্নাঘরের সকালের নাস্তার ব্যবস্থা করছেন। ব্যবস্থা বললে ভুল হবে, ইরা রান্নাসহ সকল কাজ করছে আর অনামিকা বেগম পাশ থেকে সব দেখে চলেছেন। মিতালি বেগম বসে বসে আপেল চিবুচ্ছেন। ইরা ইয়াসের রুম থেকে বেরিয়ে নিজের ঘরে গিয়ে উঁচু করে ফজরের নামাজ আদায় করে, অতপর নিচে এসে ঢোকে রান্নাঘরে। আর তখন থেকেই সে এখানে। অন্যদিকে অভি বারবার রান্নাঘরে আসতে চেয়েও আসতে পারছে না। সকাল থেকে ড্রয়িং রুম ও রান্নাঘরের আশেপাশে ঘুরঘুর করেও দেখা পাচ্ছে না ইরার। কাল রাতের পর থেকে ইরার মুখটা দেখতে না পেয়ে হৃদয়খানি ছটফট করছে তার। একই বাড়িতে থেকেও যদি না দেখা পায় তাহলে থেকে কী লাভ? অভি তো এখানে এসেছে ইরার জন্য। অভি মন খারাপ করে সোফায় ধপ করে বসে পড়ল। মাথার চুলের ভাঁজে হাত বুলিয়ে গায়ে জড়ানো টি শার্টখানা টেনে ঠিক করলো। অভিকে এমন ছটফট করতে দেখে কপাল কুঁচকে নিল কোয়েল। অভি ভাইয়া, কোনো সমস্যা? তখন থেকে দেখছি ছটফট করছো। অভি কোয়েলের দিকে তাকায়। উপস্থিত সকলের দৃষ্টি এখন তার দিকেই। অভি মলিন হেসে বলল, না ঠিক আছে, খিদে পেয়েছে মনে হয়, দাঁড়াও তোমার আন্টিকে বলি। অভি বাধা দিল না। এই সুযোগে রান্নাঘরের সকলে বেরিয়ে আসবে ভেবে চুপ রইল অভি। ইসহাক কায়সার নিজের স্ত্রীকে ডাকলেন। অনামিকা বেগম তড়িঘড়ি করে এসে দাঁড়ালেন সামনে। অভি কিছুই বলল না, শুধু দেখে গেল সবটা। হয়েছে তোমাদের, হলে খেতে দাও। এই হয়ে এসেছে, আর একটু। অনামিকা বেগম ডাইনিং টেবিলের দিকে গেলেন। অভি উঠে চুপচাপ এগিয়ে গেল রান্নাঘরের দিকে। দরজার কাছে আসতেই নজরে পড়ে কাজে ব্যস্তরত ইরাকে। পাশেই হাতে আপেল নিয়ে বসে আছেন মিতালি বেগম। অভি সামান্য কেশে দৃষ্টি আকর্ষণ করলো তার। মিতালি বেগমও সহ ইরাও তাকালো অভির পানে। ইরা অভিকে দেখে চোখ ফিরিয়ে নিল। আন্টি, বড় আন্টি আপনাকে ডাকছে। কি করতে? দেখুন না। মিতালি বেগম অলস ভঙ্গিতে উঠে দাঁড়ালেন। ইরার দিকে এক পলক তাকিয়ে পা বাড়লেন বাহিরের দিকে। অভি মিতালি বেগমকে যেতে দেখে ভেতরে পা রাখল। বাঁকা নজরেই ইরার দিকে একবার তাকিয়ে এগিয়ে গেল ফ্রিজের পানে।
ফ্রিজ খুলে পানির বোতল বের করে পান করতে করতে এগিয়ে এসে দাঁড়ালো ইরার পেছনে। ইরা অভিকে খেয়াল করে কপালে ভাঁজ ফেলল, গম্ভীর কণ্ঠে বলল, কি চাই? তোমাকে। কি? ছোট ছোট চোখ করে অভির দিকে তাকালো ইরা। হাতে ধরা গরম খুন্তি এনে ধরল অভির সামনে, মুখে হালকা বাঁকা হাসি ফুটিয়ে তুলল। ইরার এমন ব্যবহারে বড় বড় চোখ করে শুকনো ঢোক গিল অভি। এদিক ওদিক নজর ঘোরাতে লাগলো। এক হাত নিয়ে মাথার পিছন দিকটা চুলকাতে চুলকাতে বোকা বোকা হাসি ছুড়ল। ইয়ে মানে ইরাবতী? হ্যাঁ বলুন। কি শুনতে পাইনি ঠিক। ইয়ে মানে হ্যাঁ বলুন, শুনছি। ইরা গরম খুন্তি অভির চোখের সামনে এনে ঘোরাতে লাগলো। তার মুখে পৈশাচিক হাসি লাপটানো। ইরার এমন অদ্ভুত ব্যবহারে কলিজা শুকিয়ে এলো অভির। ভাবলো সত্যি সত্যিই কি তাকে ছ্যাঁকা দিবে নাকি? ইরাকে দেখে তো সিরিয়াস মনে হচ্ছে, যদি সত্যি সত্যিই দিয়ে দেয় তখন? ইরা অভির পানে একবার তাকিয়ে এক পা করে পিছিয়ে যেতে লাগলো। মুখটা তার শুকিয়ে গেছে ভয়ে। ইরা তা লক্ষ্য করে বাঁকা হেসে সেও সামনে এগুতে লাগলো। একসময় হঠাৎ করেই পিছন ফিরে রান্নাঘর থেকে দৌড়ে পালালো অভি। অভির এমন কাণ্ডে উচ্চস্বরে হেসে দিল ইরা। কোমরে হাত ভর করে আপন মনে হাসির ঝংকার তুলতে লাগলো। আজ কতদিন পর সে প্রাণ খুলে হাসছে তা যেন সে মনেই পড়ে না। ইরার মুখে অদ্ভুত প্রশান্তি খেলা করতে লাগলো। পিছন হতেই ইরার হাসির শব্দ কানে পৌঁছাতেই থমকে গেল অভির পা। সে কান খাড়া করে শুনতে লাগলো ইরার হাসির ঝংকার। তার মন প্রফুল্ল চিত্তে লাফিয়ে উঠল। অভির ঠোঁটের কোণে প্রশান্তির হাসি খেলে গেল। ধীরে ধীরে পেছন ফিরে এসে দাঁড়ালো রান্নাঘরের দরজার সামনে। অতপর মোহনীয় দৃষ্টি তাক করলো ইরার হাস্যোজ্জ্বল মুখপানে। এই প্রথম ইরার এমন প্রাণ খোলা হাসি দেখল অভি। পরিচয় হওয়ার পর থেকে যখনই দেখেছে তখনই লক্ষ্য করেছে ইরার মুখে বিষণ্ণতা, কখনো একটুখানি চঞ্চলতা অথবা আনন্দ দেখেনি সে। হাসি তো দূরের কথা। অভি ইরার দিকে তাকিয়ে রইল। তার চোখ মুখ ভরে উঠল তীব্র মুগ্ধতায়। এভাবে যে ইরার হাসি দেখতে পারবে এ যে তার ভাবনাতীত। অভির মনে বসন্তের কোকিলরা গান গাইতে লাগলো। স্নিগ্ধ ফুলের সুবাস যেন ঝরে পড়তে লাগলো ইরার হাসির থেকে। হাসির মাঝখানে ইরার নজর হঠাৎ করে দরজার দিকে গেল। অভিকে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ফুটো হয়ে যাওয়া বেলুনের ন্যায় ফুঁস হয়ে গেল ইরার হাসি। ইরা হাসি থামিয়ে চুপ করে এক হাত অপর হাতের সাথে কসলাতে লাগলো। বাঁকা নজরে একবার তাকালো অভির পানে। অভির গাঢ় চাহনি বেশ অস্বস্তিতে ফেললো ইরাকে। অভি তা বুঝতে পেরে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, এভাবে আমার সামনে হেসো না। অল্প বয়সে হার্ট অ্যাটাক করে পটল তুললে বাচ্চা কাচ্চাদের মুখ দেখাতে পারবো না। বেশি বেশি বাচ্চা কাচ্চা পয়দা করে ফুটবল টিম বানানোর বড্ড শখ আমার। আমার এই ইচ্ছে অথবা স্বাধীনতা এভাবে হরণ করতে পারো না তুমি। অভি চলে গেল। ইরা বড় বড় চোখ করে সেখানেই দাঁড়িয়ে রইল। কি বলে গেল সে? ফুটবল টিম? ইরা মাথায় হাত দিল। অনামিকা বেগম ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে দিলে একে একে সকলে সেখানে উপস্থিত হলো। কিছু সময়ের মধ্যে সকলে হাত রাখলো খাবারে। অতপর আপন মনে উপভোগ করতে লাগলো খাবারের স্বাদ। রোজকার ন্যায় আজও অনামিকা বেগম ও ইরা সকলকে খাবার বেড়ে দিয়ে পেছনে দাঁড়িয়ে আছে। ইউভান ও ইয়াসও এসে বসলো। ইরা ইয়াসের দিকে এক পলক তাকালো। ভাবলো জ্বর পুরোপুরি কমেছে কিনা তাকে জিজ্ঞেস করবে, তবে সকলের উপস্থিতিতে তা হয়ে উঠল না। ইরা এগিয়ে গিয়ে ইউভানকে খাবার বেড়ে দিল। ইউভান মুচকি হেসে কৃতজ্ঞতা স্বীকার করলো। পরিবর্তে ইরাও হাসি ছুড়ল। ইরা ইউভানকে খাবার দিয়ে ধীর হস্তে ইয়াসের প্লেটে খাবার পারল। ইয়াস কিছুই বলল না, গম্ভীর মুখে মাথা নিচু করে হাত রাখল প্লেটে। ইরা ইয়াসকে খাবার দিয়ে তার পিছনেই মাথা নিচু করে দাঁড়ালো। ইরা, তরকারিটা দে তো। পিহুর ডাকে ইরা পা বাড়াতে চাইল, তবে তার আগেই অনামিকা বেগম ইরাকে পাশ কাটিয়ে এগিয়ে গেলেন মেয়ের পানে। বাঁকা নজরে একবার তাকিয়ে দেখলেন ইরার মুখশ্রী। ইরা মাথা নিচু করে নিল, তবে চোখ ছলছল করে উঠল অনামিকা বেগমের এরূপ আচরণে। সে বেশ বুঝতে পারল বড় মা এমন ব্যবহারের কারণ। সে যে তার মেয়ের কাছে ইরার মতো অপয়া মেয়েকে যেতে দিতে চায় না তা তো পানির ন্যায় পরিষ্কার। তাই ইরাও আর আগ বাড়িয়ে কিছু করতে গেল না, বরং চুপচাপ দাঁড়িয়ে থাকলো সেথায়। আর এই সবটাই তীক্ষ্ণ নজরে খেয়াল করলো ইউভান।
তার হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো অজানা ব্যথায়। অভি অনামিকা বেগমের এরূপ আচরণ খেয়াল করলেও তা সে স্বাভাবিকভাবেই নিল, কেননা অভি জানে না অনামিকা বেগমের নিষেধাজ্ঞা। খাওয়া শেষ হলে সবার দিকে একবার নজর বুলিয়ে উঠে দাঁড়ালো ইয়াস। টিস্যু পেপারে হাত মুছতে মুছতে পেছন দিকে ঘুরে দাঁড়ালেই মুখোমুখি হয় ইরার। ইরা মাথা নিচু করে পিছনে সরে যেতে নিলে ইয়াস নিজের মুখটা দ্রুত গতিতে ইরার কানের কাছে এগিয়ে নিয়ে আসে। ফিসফিস করে বলে, তুই কি কাল রাতে জ্বরের সুযোগ নিয়ে আমার ৭২ লাখ দেখে নিয়েছিস? ভোলা ভোলা আমিটার এভাবে ইজ্জত হরণ করলি তুই? আমি না হয় মদের নেশায় তোর সাথে অমনটা করেছিলাম, কিন্তু তুই, ছি। তবদা খেয়ে যায় ইরা। আচমকা এমন কথা তার কর্ণগোচর হতেই থমকে যায় মস্তিষ্ক। চোয়াল আপনা আপনি হা হয়ে গেল। চোখ জোড়া বড় করে তাকায় ইয়াসের মুখ পানে। ইয়াস কথাটা শেষ করে আগের ন্যায় গম্ভীর মুখশ্রী নিয়ে গটগট করে পা বাড়ায় উপরের দিকে। পিছনে ফিরে তাকায়ও না একবার, যেন কিছুই হয়নি। ইরা এখনও স্ট্যাচুর মতো দাঁড়িয়ে, তার মুখে তীব্র অবিশ্বাসের ছাপ। ইয়াসের মতো গম্ভীর একরোখা জেদি পুরুষ যে এভাবে লাগাম ছাড়া কথা বলতে পারে ভেবেই ইরার ১০০০ ভোল্টের শক খেল। ইরাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকে নিল পিহু। কিরে, ওভাবে থমকে আছিস কেন? ইরা নিজেকে সামলে নিল। অনেক কষ্টে ঠোঁটের কোণায় এক টুকরো হাসি ফুটিয়ে বলল, কিছু না তো। ইরার কথায় পিহু ও বলে আবারও খাবারে মনোযোগ দেয়। অন্যদিকে অভি তীক্ষ্ণ দৃষ্টিতে ইয়াসের চলে যাওয়ার দিকে একবার তাকালো, অতঃপর নজর ঘুরিয়ে তাকাই ইরার অস্থির মুখ পানে। খাওয়া দাওয়া শেষ করে ইসাক কায়সার, নিহান কায়সার ও মুবিন কায়সার ব্যবসার দিকটা সামলাতে অফিসে গেলেন। যাওয়ার আগে ইয়াসকেও বললেন একবার যেতে। যত তাড়াতাড়ি সম্ভব সব কিছু ইয়াসকে বুঝিয়ে দিয়ে ৩ ভাই অবসর গ্রহণ করবেন বলে ঠিক করলেন। তাই ইয়াসকে একটু একটু করে সবটা বুঝিয়ে দিচ্ছেন। ইয়াস মাঝে মধ্যে অফিসে গিয়ে বিভিন্ন বিষয়ে তদারকি করে আসে। বেশি সময় অফিসে পার করেন আসে। অনামিকা বেগম ও মিতালি বেগমের সকালের আহার সম্পূর্ণ করে নিজ নিজ ঘরে গেলেন বিশ্রাম নিতে। কোয়েল বেরিয়ে গেল বন্ধু বান্ধবদের সাথে। ইউভান পিহুকে নিয়ে উপরে গেল। পিহুর শরীরটা ভালো না। গর্ভবতী হওয়ার পর থেকে শরীরে নানান জটিলতা সৃষ্টি হয়েছে। ডাক্তারের পরামর্শে রুটিন অনুযায়ী চলছে সে। ইউভানেরও চাকরির ছুটি শেষ হয়ে এলো প্রায়, আর বেশি দিন থাকতে পারবে না পিহুর সাথে। তাই যে কটা দিন আছে প্রিয়তমার সাথেই কাটাচ্ছে। ইরা ডাইনিং টেবিল পরিষ্কার করে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। এখনও খাবার খায়নি সে। ভাবলো আর কিছু সময় পর খাবে। বসার ঘরে হাত পা ছড়িয়ে সোফায় শুয়ে আছে অভি, নজর পুরোপুরি আবদ্ধ ফোনের স্ক্রিনে। ইরা রান্নাঘর থেকে বেরিয়ে এসে উপস্থিত হলো বসার ঘরে। অভির দিকে এক পলক তাকিয়ে পা বাড়ল সিঁড়ির দিকে। অভি শোয়া হতে উঠে বসে ঘাড় ঘুরিয়ে তাকায় ইরার দিকে। ইরাকে উপরে যেতে দেখে গলা উঁচিয়ে ডাক দিল, ইরাবতী, ওয়েট। অভির ডাকে থেমে যায় ইরা। পেছন ফিরে কপাল কুঁচকে বলে, কি? এদিকে এসো। কেন? আরে এসো না। ইরা ঠোঁট উল্টে ধীরে ধীরে এসে দাঁড়ায় অভির সামনে। অভির সামনাসামনি আসতেই ইরার এক হাত হ্যাঁচকা টান মেরে পাশে বসালো অভি। চমকে উঠল ইরা। টাল সামলাতে না পেরে ধপ করে বসে পড়ল সোফায়। কপালে ভাঁজ ফেলে প্রশ্নবোধক চাহনি নিক্ষেপ করলো অভির পানে। অভি সেদিকে একবার তাকিয়ে হাত বাড়িয়ে পাশ থেকে বের করে আনলো ফার্স্ট এইড বক্স। ইরার দিকে না তাকিয়ে এই বক্সটা খুলে ভেতর থেকে প্রয়োজনীয় জিনিস বের করে আনলো। ইরা ভ্যাবলার মতো সেদিকে তাকিয়ে। অভি ইরার কোষ থেকে কোনোরূপ পারমিশন ছাড়াই ইরার আঘাতপ্রাপ্ত হাত টেনে নিজের হাতের মধ্যে নিল। অভির এমন কাজে তীব্র অস্বস্তি জেঁকে ধরল ইরাকে। সে বুঝতে পারল অভি কী করতে চাইছে। ইরা মৃদুভাবে নিজের হাত সরাতে চেষ্টা করল। মাথা নিচু করে মিনমিন আওয়াজে বলল, কি করছেন? ছাড়ুন প্লিজ। চুপচাপ বসে থাকো। ইরা অভির কঠোর মুখশ্রীতে তাকালো। অভির হাত খুব নিপুণভাবে ইরার ব্যান্ডেজে মোড়ানো হাতটায় নিজের কাজ করতে লাগলো। ছোট্ট একটা কেচি দিয়ে কাটতে লাগলো শুভ্র রাঙা ব্যান্ডেজখানা। ইরা সেদিকে তাকিয়ে কাপা গলায় বলল, ছাড়ুন, কেউ দেখে ফেললে ভুল বুঝবে, আমি পরে করে নেব। অভি এবার সরাসরি ইরার ভয়ার্ত মুখ পানে তাকালো। অভি বেশ বুঝতে পারছে ইরার ভয় কোথায়। কেউ যদি এভাবে দেখে ফেলে তাহলে ইরাকে কটূক্তি করতে ছাড়বে না।
অভিকে কেউ কিছুই বলবে না, উল্টো সবটা ইরার উপরেই যাবে। তবুও অভি নিজের সিদ্ধান্ত থেকে নড়ল না, অনড় থাকলো নিজ কাজে। শীতল গলায় বলল, কেউ দেখবে না, দেখলে তা আমি বুঝে নেব, এখন চুপচাপ থাকো, কাজ করতে দাও আমায়। অভি ইরার ব্যান্ডেজ খুলে ফেললো। ইরা চোখ বন্ধ করে নিল। কোন বেয়ে এক ফোঁটা অশ্রু গালে এসে থামল। অভি এবার পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো ইরার থেতলে যাওয়া জায়গাটাই। অভির চোখ স্থির হয়ে গেল। বুকের বাম পাশটায় চিনচিনে ব্যথায় মুচড়ে গেল। কাপা কাপা হাতটা আলতো করে ক্ষত স্থানে রাখলো। ইরা তা অনুভব করতেই কেঁপে উঠল। ক্ষতটা বেশ গভীর, ছুরির আঘাতের সাথে সাথে মেঝেতে হাতের সংঘাত। ডাক্তার দেখানো উচিত ছিল, তবে তা কি হবে? কে ডাক্তার দেখাবে তাকে? অভি তুলোতে তরল পদার্থ নিয়ে কাটা স্থানটা পরিষ্কার করতে লাগলো। চারিদিকে নীরবতায় মোড়ানো। ইরার চোখ বন্ধ, অভির চোখ আবদ্ধ ইরার হাতে। ঠিক সেই সময়েই সিঁড়ির উপর থেকে কিছু ভাঙার আওয়াজ আসে। কাচের টুকরোগুলো যেন মেঝেতে আছড়ে পড়ছে। পুরো বাড়ির সেই শব্দে কেঁপে উঠল। আচমকা এমন শব্দে চমকে উঠল ইরা। অভির নজরও সেদিকে যায়। ইরা অভির হাত থেকে নিজের হাত আলাদা করে ছটফটে পায়ে দৌড় লাগায় উপরের দিকে। মনে মনে আশঙ্কা সৃষ্টি হলো, কারো কোনো ক্ষতি হলো না তো? ইরার পিছন পিছন অভিও পা বাড়ায়। সিঁড়ির উপরে আসতেই নজরে পড়ে ভাঙা ফ্লাওয়ার ভাস, যা ভেঙে গুড়িয়েছে। বিভিন্ন টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে মেঝেতে। ইরা সামনে তাকালো, ঘাড় ঘুরিয়ে আশেপাশে দেখতে লাগলো কারো উপস্থিতি আছে কিনা। তবে কেউ নেই। করিডোরের এপাশ ওপাশ পুরোপুরি ফাঁকা, একদম নীরব। ইরা কপাল কুঁচকে তাকালো অভির পানে। অভির কপালেও ভাঁজ পড়েছে। ইরা অভির ভাবনার মাঝেই সেখানে তড়িঘড়ি করে উপস্থিত হলেন অনামিকা বেগম। মেঝেতে কাচের টুকরোগুলো দেখে আঁতকে উঠলেন তিনি। মুখে হাত দিয়ে বললেন, এ কি, আমার পছন্দের ফ্লাওয়ার ভাসটা কে ভাঙল? অভি ইরাকে কথা বলার সুযোগ না দিয়ে বলল, জানি না আন্টি, আমি ইরা নিচে বসেছিলাম, উপরে থেকে আওয়াজ হলো তাই আসলাম, এসে দেখি এসব এভাবে পড়ে আছে। অনামিকা বেগম কপাল কুঁচকে নিলেন। কিন্তু এটা কে করলো? কি জানি। অনামিকা বেগম অভির দিকে এক পলক তাকিয়ে ও বলে উঠলেন। অতঃপর মাথা নিচু করে থাকা ইরাকে বললেন, এগুলো পরিষ্কার কর। কথাটা শেষ করে অনামিকা বেগম যেভাবে এসেছিলেন ঠিক সেভাবেই চলে গেলেন। ইরা দীর্ঘশ্বাস ছেড়ে ঝাড়ু এনে মেঝে পরিষ্কার করতে হাত লাগালো। তবে অভি ঝাড়ুটা খপ করে কেড়ে নিল ইরার হাত থেকে। কড়া দৃষ্টি আবদ্ধ করলো ইরার মুখ পানে। নিচে গিয়ে বসো, আমি এগুলো পরিষ্কার করে আসছি, কাটা হাতে এসব করতে হবে না, যাও। কিন্তু অভির কড়া দৃষ্টিতে মাথা নুইয়ে নিল ইরা। ধীর পায়ে ত্যাগ করলো সেই স্থান। অভি ধীর হস্তে কাচের টুকরোগুলো পরিষ্কার করতে লাগলো। ইরা সিঁড়ির নিচ থেকে মাথা উঁচিয়ে একবার তাকালো অভির পানে। তার চোখ দুটোই ইরার জন্য মায়ার সাগর সৃষ্টি হয়েছে। অভির কড়া চোখের পেছনে ছিল ইরার জন্য এক রাশ যত্ন। চোখ জোড়া ছলছল করে উঠল ইরার। অজানা ব্যথায় বুক ভার হয়ে এলো। কণ্ঠস্বর রোধ হয়ে এলো তার। ইরা ধপ করে সোফায় বসে পড়ল। মাথা এলিয়ে দিয়ে চোখ জোড়া বন্ধ করে ফেলল। মলিন হেসে আওড়ালো, ফুল থাকতে কাটার প্রতি মানুষের এত ঝোঁক কেন? সকাল সকাল ভার্সিটির উদ্দেশ্যে তৈরি হচ্ছে ইরা। ভার্সিটি যাওয়ার অনুমতি চাইলে অনামিকা বেগম মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করেছিলেন। ইরা বড় মাঠ থেকে পারমিশন নিয়ে নিজের ঘরে গিয়ে ঝটপট তৈরি হয়ে নিল। গায়ে ধূসর রঙের প্রিয় সালোয়ার কামিজ জড়িয়ে লম্বা চুলগুলো বেনি করে নিল। ছোট ছোট সরু কয়েকটা চুল বেনির বাঁধন হতে আপনা আপনি নিজেকে মুক্ত করে কান গালের আশেপাশে লেপ্টে গেল। ইরা নিপুণ হাতে ডাগর ডাগর আখি পল্লবে গাঢ় করে কাজল লেপ্টে নিল। ঠোঁটে হালকা করে লিপজেল লাগিয়ে তাকালো আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে। আজ কতদিন পর সে চোখে কাজল দিল, এভাবে নিজেকে সাজালো বহুদিন পর। ঠিক কতদিন পর তা মনে নেই, হয়তো 1 বছর, আবার 2 বছর, নাকি এর চেয়েও বেশি। ইরা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে আরও একবার পরখ করলো আয়নায়। অতঃপর হাতে ঘড়ি লাগিয়ে কাঁধে তুলে নিল ব্যাগ। ঘরের দরজা ঠেলে সিঁড়ি ডিঙিয়ে নিচে নামতে শুরু করলো। ড্রয়িং রুম পুরোপুরি ফাঁকা। আপাতত সকলে নিজ নিজ কাজে ব্যস্ত। ইরা কায়সার বাড়ির মূল ফটক পেরিয়ে রাস্তায় নেমে দাঁড়ালো। আশেপাশে নজর বুলিয়ে দেখলো কোনো রিক্সা আছে কিনা। তবে দুর্ভাগ্য, রিক্সা তো কি, তার ছায়াও নেই।
ইরা মলিন মুখে পা বাড়ালো কংক্রিটের লম্বা রাস্তা ধরে। ধীরে ধীরে লম্বা পথ পেরিয়ে আপন মনে হাঁটতে লাগলো ইরা। কখনো ঘড়িতে সময় দেখছে তো কখনো হাত দিয়ে বাঁধনহারা চুলগুলো পিছনে ঠেলে দিচ্ছে। রোদের রুষ্ণ আলিঙ্গন ইরার ফর্সা মুখশ্রী লাল করে তুলেছে, সাথে চিকচিক করছে ঘামের ফোঁটা। ইরা সেদিকে নজর দিল না, বড় বড় পা ফেলে এগিয়ে যেতে লাগলো গন্তব্যে। গলির মোড় ঘুরে এগিয়ে যেতেই থমকে যায় ইরার পা জোড়া। কয়েকজন বখাটেকে দেখে গলা শুকিয়ে আসে তার। ইরা এদের চেনে, এলাকার কিছু লাফাঙ্গা যারা দিন রাত নেশা করে বেড়ায়। রাস্তাঘাটে মেয়ে দেখলে পিছনে পড়ে বিভিন্নভাবে হ্যারেস করার চেষ্টা চালায়। ইরা শুকনো ঢোক গিলল, কী করবে বুঝতে পারল না। সামনে এগিয়ে গেলে যদি গায়ে হাত দেয় তখন। ইরা আশেপাশে একবার তাকালো, কেউ আছে নাকি তা দেখতে। এই সময় কারোর উপস্থিতি থাকলে বড্ড ভালো হতো। তবে ইরার কপালটা আজ সত্যি সত্যিই খারাপ। আসার সময় না তো একটা রিক্সা পেল, না তো এই নির্জন পরিবেশে কোনো পথযাত্রীর দেখা। ইরা কি করবে বুঝতে পারল না, আবার দেরিও করা যাবে না। ইরা হাতের ঘড়ির দিকে এক পলক তাকিয়ে রাস্তার এক কোণ দিয়ে মাথা নিচু করে জোরে জোরে হাঁটতে লাগলো, যাতে তাদের নজর হতে বাঁচতে পারে। 4-5 জন বকাটে ছেলেগুলো ঠোঁটের ভাঁজে সিগারেট চেপে ধোঁয়া উড়াচ্ছে। কেউ হাসছে, কেউ কেউ আবার একে অন্যের পিঠে চাপড় মারছে। ইরা সেদিকে বাঁকা নজরে একবার তাকালো, অতঃপর দ্রুত কদমে এগিয়ে যেতে লাগলো। ঠিক তখনই পাশ থেকে একজন ছেলে ডেকে উঠল ইরাকে। ইরা থমকে গেল, ভয়ে কলিজা ছিঁড়ে এলো তার। ইরা ঘুরে দাঁড়ালো না, উল্টো না শোনার ভান করে আরও এক কদম এগোতে চাইল। তখনই একজন ছেলে চেঁচিয়ে বলল, কিরে বুলবুলি, কানে কথা যাচ্ছে না? দাঁড়াতে বললাম তো নাকি? ছেলেগুলো হাসতে হাসতে ইরাকে চারিদিক থেকে ঘিরে ধরল। ইরা মাথা তুলে সকলের দিকে একবার তাকিয়ে শুকনো ঢুকিল, মনে সাহস সঞ্চয় করে কাপা গলায় বলল, আমার দেরি হয়ে যাচ্ছে ভাইয়া, আমি আসি। ইরা আবারও এক পা বাড়াতে চাইল, তবে ছেলেটি হঠাৎ করেই ইরার ব্যাগটা নিয়ে অদূরে ছুঁড়ে মারল। আতকে উঠল ইরা, চোখের কোণে তীব্র ভয়ের ছাপ ফুটে উঠল। কি করছেন, ব্যাগ ফেলছেন কেন? ছেলেগুলো একই তালে হেসে উঠল। ইরা সেদিকে তাকিয়ে মাথা নিচু করে কাঁপতে লাগলো। একজন ছেলে নিজের দাড়িতে হাত বুলাতে বুলাতে ইরাকে পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করতে লাগলো। বাঁকা হেসে বলল, আরে বাস, এ তো হেভি মালগুরু, আজ তাহলে পার্টি হবে, কেন নয়? কথাটা শেষ করে সকলে আবারও হেসে ওঠে। ইরা ভয়ে সিটিয়ে যায়, তার চোখের কোণে ভয়ের তোপে পানি জমে। পরনের কাপড় শক্ত করে আঁকড়ে ধরে চোখ জোড়া বন্ধ করে আবার খোলে। অনেকটা সাহস নিয়ে ভরাট কণ্ঠে বলল, যেতে দিন আমায়, আমার ভার্সিটি আছে। যাবে তো মামুনি, আগে আমাদের সাথে চলো। এই বলেই একজন লোক দাঁত বের করে কুটিল হাসি দিল। ইরা নিজেকে আরও গুটিয়ে নিল, আমি যাব না আপনাদের সাথে, আমাকে বাড়ি যেতে দিন। ধরতো এই মালটাকে, একদম বেশি কথা বলে। একজন লোক এগিয়ে এসে টেনে ধরল ইরার হাত, তার মুখে অদ্ভুত কামুকতা লেপ্টে আছে। ইরা ফুপিয়ে কেঁদে উঠল। আশেপাশে নজর দিয়েও পেল না কারোর দেখা। ইরার ভয় এবার সর্বোচ্চ পর্যায়ে চলে গেল। লোকটার হাত থেকে নিজেকে ছাড়াতে মুচড়ি শুরু করে দিল। ছেড়ে দিন প্লিজ, আমাকে যেতে দিন, দোহাই লাগে আপনাদের, ছেড়ে দিন আমায়। এসব বলে কোনো লাভ নেই সোনা, চলে এসো আমাদের সাথে। ইরা মুচড়ি করতে লাগলো, তার চেহারা দিয়ে শীতল ঘাম ঝরতে লাগলো, সাথে ভয়ের তোপে শীত দ্বারা বেয়ে শীতল স্রোত বয়ে যাচ্ছে। ইরা নিজেকে তাদের হাত থেকে বাঁচাতে হাত জোর করে মিনতি করতে লাগলো। পাশ থেকে টিটু নামক একটা পুরুষ ইরার এমন ছটফটানি দেখে বিরক্ত হয়ে নিজেই এবার এগিয়ে এলো। হাতের সিগারেট পায়ে পিষে দিয়ে দাঁতে দাঁত চাপতে চাপতে বলল, এই শালি ভালো কথার মেয়ে নয়, ওকে ধর ওটাকে। কথাটা শেষ করতে করতে হাত বাড়িয়ে ইরার ওড়নায় হাত রাখলো টিটু। ইরা মাথা নাড়িয়ে না করে যাচ্ছে, সাথে অজানা আশঙ্কায় বুক ফেটে কান্না আসছে তার। ইরার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না, ঠোঁট জোড়া তীর করে কাঁপছে। নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে ইরার। কি করবে ভেবে পাচ্ছে না সে, চোখের পানি বাদ মানছে না, নিজেকে কি করে বাঁচাবে তা কিছুতেই মাথায় ঢুকছে না। ইরা চোখ জোড়া শক্ত করে বন্ধ করে নিল। মনে মনে আল্লাহকে ডেকে যাচ্ছে সে, যদি কোনোভাবে এদের হাত থেকে বেঁচে যায়।
চারিদিকে বখাটেদের উচ্চস্বরে হাসির ঝঙ্কার উঠল। সেই হাসি ইরার কানে পৌঁছাতেই বেশ জোরেই কেঁদে উঠল সে। টিটু ইরার ওড়না ধরে যেই না টান দিবে, ঠিক সেই মুহূর্তে কারো হাতের থাবায় ছিটকে গিয়ে দূরে আছড়ে পড়ে সে। আচমকা এমন আঘাত প্রতিরোধ করতে পারে না টিটু, যার দরুন হাতের থাবাটা বেশ ভালোভাবেই কাবু করেছে তাকে। নাক মুখ দিয়ে লাল রঙা তরল পদার্থের বর্ষণ হতে লাগলো। তীব্র ব্যথায় চোখ মুখ কুঁচকে আর্তনাদ করে উঠল টিটু। মাথা তুলে রাগী দৃষ্টিতে তাকালো আঘাত করা ব্যক্তির পানে। তবে যেই না আগন্তুকের মুখ তার সামনে ভালোভাবে প্রদর্শন হলো, মুহূর্তেই টিটুর চেহারার রং পাল্টে গেল। টিটুর চোখের নীরব ইশারায় তার সাঙ্গপাঙ্গরা ইরার হাত ছেড়ে দূরে গিয়ে দাঁড়ালো। ইরা নিজেকে মুক্ত হতে দেখে এক বুক সাহস নিয়ে চোখ মেলে তাকালো। অভির মুখটা সপটে ভেসে উঠতেই ইরার চোখ স্থির হয়ে এলো। অভির চোখ জ্বলছে, দাবানলের ন্যায় অগ্নিঝরা সেই দৃষ্টি। হাতের মুঠোয় শক্ত ধারালো চোয়াল যেন একে অপরের সাথে সংঘর্ষে ব্যস্ত। তার চোখ স্থির টিটুর চোখের দিকে। টিটু শুকনো ঢোক গিলে। টিটুর সাঙ্গপাঙ্গরা টিটুর হাত ধরে তাকে টেনে তোলে। টিটু অভিকে খুব ভালো করেই চেনে। এই এলাকার আলভি খানের বেশ দাপট। কায়সার পরিবার সহ খান পরিবারের বেশ সুনাম ছড়িয়ে ছিটিয়ে আছে এই এলাকার প্রতিটি কোণায়। টিটু যদি এখন রেগে গিয়ে অভির সাথে ঝামেলা করে, তাহলে নিশ্চিত পরের জন্য পস্তাতে হবে তাকে। আলভি খান নিজের একমাত্র ছেলে অভিরাজের গায়ে একটা ফুলের টোকাও সহ্য করবেন না। পরবর্তীতে এই ভুলের মাসুল ঠিক কিভাবে দিতে হতে পারে তার টিটুর অজানা নয়। টিটু মাথা নিচু করে ক্ষমা চাওয়ার জন্য এক পা বাড়াতে চাইল, তবে পারল না। ক্ষণিকের ভেতরে তার চোখ আগের থেকে আরও বড় বড় আকার ধারণ করলো। গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। টিটু এক পা করে পিছিয়ে যেতে লাগলো। উষ্ণ ঘাম ঝরতে লাগলো কপাল বেয়ে। টিটু পৌঁছাতে হঠাৎ করেই চিৎকার দিয়ে উঠল, এই পালা! মুহূর্তের মধ্যে সকলে পিছন ফিরে ত্যাগ করলো সেই স্থান। বাইকগুলো সেখানেই পড়ে রইল। অভি কিছুই বলল না। শক্ত চেহারায় দাঁতের দাঁত চাপতে লাগলো। ঘাড় ঘুরিয়ে একবার পিছনের দিকে তাকালো। ইরা অভিকে দেখে কোনো দিক না তাকিয়ে এক ঝপটাই অভির বুকে হুমড়ি খেয়ে পড়ল। দুহাতে অভিকে জাপটে ধরে মুখ লুকায় প্রশস্ত বুকে। আচমকা এমন হওয়ায় থমকে যায় অভির মস্তিষ্ক। ইরা যে তাকে এভাবে জড়িয়ে ধরবে তা ইহকালেও ভাবতে পারেনি অভি। অভি কোনো প্রতিক্রিয়া দেখাতে পারে না। সে যেন কোনো ঘোরের মধ্যে চলে গেল। খোলা আকাশে বসন্তের কোকিলরা যেন উড়াউড়ি শুরু করে দিল। অভি নিজের হাতের মুঠো শক্ত করে বন্ধ করে নিল। তার গলা কাঁপছে, চোখ কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। ইরা কাঁদছে, হেঁচকি তুলে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠছে সে। অভি অনুভব করলো ইরার কাঁপুনি। নিজের অনুভূতিকে সামলে নিয়ে এক হাত দিয়ে আলতো করে ইরাকে জড়িয়ে নিল। অতঃপর মাটির দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে বলল, ভয় পেও না ইরাবতী, আমি আছি তো। আমি থাকতে তোমার কেউ কিচ্ছু করতে পারবে না, ছুঁতেও পারবে না কেউ। ইরা হেঁচকি তুলতে তুলতে মাথা তুলে তাকালো অভির চোখের দিকে। ইরার অশ্রুসিক্ত নয়ন দেখেই বুকটা ধক করে উঠল অভির। গাঢ় কাজল লেপ্টে গেছে চোখের নিচে। অভি শুকনো ঢোক গিলে আলতো হাতে চোখ মুছিয়ে দিয়ে বলে, কেঁদো না। ওরা আমার সাথে জোর করছিল। আবারও কেঁদে ওঠে ইরা। চোখের পানি ঝরতে থাকে নিরবচ্ছিন্নভাবে। ইরা মাথা ঠেলে অভির বুকে মুখ গুজে দেয়। তার চোখের নোনা জলে ভিজে গেল অভির শুভ্র রঙা শার্ট। অভির হাত ইরার পিঠে শক্ত হয়ে এলো। কোনো রূপ দ্বিধা ছাড়াই ইরাকে নিজের সাথে মিশিয়ে নিল অভি। চোখ জোড়া বন্ধ করে নিয়ে এক হাত ইরার মাথায় বুলিয়ে নিয়ে সান্ত্বনা দিতে লাগলো। অভির চোয়ালদয় শক্ত, অথচ চোখে ভর করছে একরাশ মায়া। অভি ইরার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আপন মনে আওড়ালো, কি ছিল এটা? বিকেল হয়ে এসেছে। কায়সার বাড়িতে তোড়জোড় শুরু হয়ে গেছে গ্রামে যাওয়ার। গত 3 দিন বাদে নীলার বিয়ে। আর কয়েকটা দিন সময় নেওয়ার কথা থাকলেও ছেলের বাড়ির লোকজন অপেক্ষা করতে নারাজ। মেয়ে তাদের বড্ড পছন্দ, তাই বারবার বিয়ের জন্য ভাবতে বলছেন। আসিফ আর কি, নিজের মেয়ে সুখী থাকবে ভেবে পাত্রপক্ষের কথায় অনুযায়ী তাড়াতাড়ি বিয়ের ডেট ফাইনাল করেছে। আর আজ সকালে কায়সার বাড়িতে খবর পাঠিয়েছে গ্রামে যাওয়ার জন্য। প্রথম দিকে অনামিকা বেগম বেশ রেগে গিয়েছিলেন এই কথা শুনে, তবে ভাইয়ের আদুরে স্বরে কিছু বলতে পারেননি তিনি।
বাড়ির সকলকে রাজি করিয়ে তৈরি হচ্ছেন গ্রামে যাওয়ার জন্য। অনামিকা বেগম সহ বাড়ির সকলে নিজেদের গোছগাছে ব্যস্ত। আর কয়েক মুহূর্ত বাদে তারা রওনা হবে গ্রামের উদ্দেশ্যে। যেতে যেতে বেশ খানিকটা রাত হবে, তবুও উপায় নেই। ইরা নিজের ঘরে জানালার কাছে বসে আছে, দৃষ্টি তার বাগানের ফুল গাছগুলোর দিকে। মুখে বিষণ্ণতা, চোখের কোণে পানি শুকিয়ে দাগ বসে গেছে। ইরা নির্বিকার একরাশ শূন্যতা ঘিরে ফেলেছে তার হৃদয়। আজকে ইরার ভার্সিটি যাওয়া হয়নি, অভি যেতে দেয়নি তাকে। রাস্তা থেকে ব্যাগ কুড়িয়ে ইরাকে নিয়ে বাড়ি চলে এসেছিল অভি। অনামিকা বেগম কারণ জানতে চাইলে অভি এর কোনো যথাযথ উত্তর করেনি। অনামিকা বেগমও আর ঘাটতে যাননি। এমনিতেও ইরার ব্যাপারে খুব একটা মাথা ব্যথা নেই তার। শুধু বলেছে বিকাল হতে হতে তৈরি হয়ে নিতে, বাড়ির সকলে আজ গ্রামে যাচ্ছে। ইরা নিজের ব্যাগটা গুছিয়ে নিয়েছে, বিছানার উপরে আলতো করে রেখে আনমনে এসে বসেছে জানালার পাশে। সকালের কথা মনে করেই চোখের কার্নিশে পানি জমেছে। আজ যদি অভি ঠিক সময়ে না পৌঁছতো তাহলে ওরা কি করতো ইরার সঙ্গে? ইরা ভাবতে পারে না। হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে কেঁদে ওঠে। ঠিক তখনই নিচ থেকে শোরগোলের আওয়াজ ভেসে আসে। অনামিকা বেগম সকলকে তাড়া দিচ্ছেন নিচে যাওয়ার জন্য। ইরা নড়াচড়া করে না, ঠায় বসে থাকে সেথায়। নিচ থেকে পিহুর গলা ভেসে আসছে। ইরাকে বাড়ির মাথায় করে ডাকছে সে। ইরা উত্তর করল না। এর মধ্যে সেখানে তড়িঘড়ি করে উপস্থিত হলো ইউভান। গলার মধ্যে হালকা তারার মিশিয়ে বলল, ইরাবতী, কি হলো, রেডি হওনি? কথাটা বলতে বলতে ইউভান ঘরের ভেতরে প্রবেশ করলো। ইরাকে বিরস মুখে জানালার সামনে বসে থাকতে দেখে কপাল কুঁচকে নিল ইউভান। বিছানায় নজর পড়তেই দেখলো ব্যাগ গুছিয়ে রাখা। হ্যাঁ, হয়েছে আমার। ইরা বসা হতে উঠে এলো। ইউভান ভালো করে একবার পরখ করে নিল ইরার মুখশ্রী। ইরা যে কেঁদেছে তা বুঝতে বাকি রইল না ইউভানের। দীর্ঘশ্বাস ফেলে এক হাত বাড়িয়ে ইরার মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। অতঃপর নিজেই বিছানা হতে কাপড়ের ব্যাগখানা তুলতে গেল। ইরা তা দেখে ছটফট করে এগিয়ে এসে বলে, কি করছেন কি ভাইয়া? আমি নিচ্ছি, সরুন। চুপচাপ নিচে চলো। ইউভান ব্যাগটা হাতে তুলে নিল। তবে হঠাৎ করে এই ব্যাগের পাশে চকচকে কোনো ধাতব পদার্থ নজরে আসতেই কপাল কুঁচকে গেল তার। হাত বাড়িয়ে তা তুলে চোখের সামনে ধরল। ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো তা। একটা রূপার চেন, সাথে লাভ শেপ আকারের একটা লকেট ঝুলছে। মৃদু আলোয় কি সুন্দর চকচক করছে তা। ইউভানের দৃষ্টি আবদ্ধ হলো সেই রূপলি চেনে। এটা আমার ভাইয়ার। ইউভান ইরার দিকে ফিরল। ইরা 1 মিনিট চুপ করে থেকে বলল, জন্মের সময় মা মারা যাওয়ার ফলে সকলে অপয়া ভাবত। কেউ কোলে নিত না আমায়, বাবা তো ফিরেও তাকাতো না। সে সময় কেউ নাম রাখেনি আমার। এটা ছিল আমার ভাইয়ের। মা নিজে পড়িয়ে দিয়েছিল শুনেছিলাম। ভেতরে ভাইয়ের নামও খোদাই আছে। তবুও ভাইয়া আমাকে এটা উপহার দিয়ে নামকরণ করেছিল। সেই সময় ভাইয়াও তো খুব বড় ছিল না যে নিজ থেকে কোনো উপহার কিনে দিত, তাই এটা দিয়েছিল। যদিও এটাই আমার নাম নেই। ইরা জানালার বাহিরে তাকালো। তার চেহারা স্বাভাবিক থাকলেও চোখ দিয়ে টপ করে কয়েক ফোঁটা অশ্রু ঝরতে লাগলো। ইউভান ব্যাগ রেখে লকেটটা খুলে ফেলল। তার চোখের সামনে ভেসে উঠল 3টা অক্ষর। একটা নাম ইহান। তার নাম ইহান ছিল? ইহান কাইসার? ইউভানের গলা হালকা কাঁপছিল। ইরা মাথা নেড়ে সম্মতি প্রকাশ করে। অতঃপর মলিন হেসে বলে, সেও চলে গেছে, মায়ের মতো সেও একা করে দিয়েছে আমায়। ইউভান শুকনো ঢোক গিলে তাকিয়ে থাকে ইরার দিকে। ইরা গাল মুছে মলিন হেসে বিছানা হতে ব্যাগখানা তুলে বাহিরের দিকে পা বাড়ায়। ইউভানকে উদ্দেশ্য করে বলে, দেরি হয়ে যাচ্ছে ভাইয়া, আসুন। অভির মতো একজন মানুষকে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার, যে বিপদে আগলে রাখবে এবং ঢাল হয়ে এসে সামনে দাঁড়াবে। কত বড় বিপদ থেকে ইরাকে বাঁচিয়েছে আজকে। দেখা যাক ইরা তার জীবনে কাকে বেছে নেয়। পরবর্তী কোনো অংশে হয়তো জানতে পারবো। আর ইউভান ইরার হারিয়ে যাওয়া ভাই কিনা সেটাও হয়তো জানতে পারবো। গল্পটির সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।